আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ম্যাথস ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। ওকে, আজকে আমরা শিখব উচ্চতর গণিত থেকে তৃতীয় অধ্যায়ে যে উপপাদ্যগুলো আছে তার মধ্যে আমরা আজকে শিখব 11 নম্বর উপপাদ্য, যেটার নাম হচ্ছে ব্রহ্মগুপ্তের উপপাদ্য। এই ব্রহ্মগুপ্তের উপপাদ্যটি অনেক ইম্পর্টেন্ট, ছোট হলেও দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইমে পরীক্ষাতে থাকে। আমরা সামটাইমস ভালো করে দিতে পারি, আবার সামটাইমস দিতে পারি না, কারণ কোনো কিছু যখন সহজে বোঝা যায় এটা কিন্তু মনে থাকে কম, আর যেটা একটু কষ্ট করে বোঝা হয় এটা কিন্তু মনে থাকে বেশি। হ্যাঁ, তো এটা ছোট, তাড়াতাড়ি বোঝা হয় এবং তাড়াতাড়ি এটা ভুলেও যায়, বুঝতে পারছি? তাহলে আমরা এভাবে এটা একটু মনে রাখার চেষ্টা করবো। ব্রহ্মগুপ্তের উপপাদ্য। তো ব্রহ্মগুপ্তের উপপাদ্যটা কি, এটা কিন্তু আমরা সাধারণ নির্বাচনটা সবাই মোটামুটি জানি, আর না জানলেও বইয়ে তোমাদের আছে, একবার দেখে নেব। বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণ দুইটি যদি পরস্পর লম্ব হয়, তাহলে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের দুটো কর্ণ আগে পরস্পর লম্ব হবে। তো লম্ব হওয়া মানে এরা কি করবে, একে অপরকে ছেদ করবে। যে বিন্দুতে ছেদ করবে, তাহলে ওই ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব সেটা বিপরীত বাহুকে সমান দুই ভাগে ভাগ করে। চিরন্তন সত্য, কেউ এটাকে মিথ্যা প্রমাণ করতে পারবে না। তাহলে এই প্রমাণটা আমরা অল্প একটু সময় নিলেই কিন্তু এটা সবাই বুঝতে পারবো, কারণ আগে তোমাদের ভালো করে করানো হয়েছে। দীর্ঘদিন প্র্যাকটিস না করার কারণে হয়তো মেমোরি থেকে একটু গেছে, আবার ধরার সঙ্গে সঙ্গে তোমার মাথায় চলে আসবে। প্রথমে হচ্ছে তথ্যটা, যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজটা কেমন হবে, বৃত্তের মধ্যে হবে, এবং এখানে যে দুটো কর্ণ, এই দুটো কর্ণ আবার লম্বভাবে ছেদ করবে। তাহলে আমরা প্রথমে চিত্রের দিকে অগ্রসর হই। আমরা দিচ্ছি উপপাদ্য এগারো, ব্রহ্মগুপ্তের উপপাদ্য। এর নাম কি? ব্রহ্মগুপ্তের উপপাদ্য। তাহলে এই ব্রহ্মগুপ্তের উপপাদ্যটা আমরা জাস্ট 10 মিনিট একটু মনোযোগ দেবো, ইনশাআল্লাহ সবাই ভালো করে বুঝতে পারবো এই উপপাদ্যের। তাহলে মূল বিষয়টা কি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হতে হবে। তাহলে আমরা বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ নিয়ে নিচ্ছি। যদি ভ্যারাইটিস কালারে একটু মার্কার থাকতো তাহলে তোমাদের বোঝাইতে খুব ইজি হতো, চিত্র দেখলেই তোমাদের কমপ্লিট হয়ে যেত। তাহলে আমরা যে চতুর্ভুজটা নেব, কর্ণ দুটা সুন্দর করে আগে লম্বভাবে ছেদ করে নিলাম। এই আগে কি আমরা দেখো লম্বভাবে দুটো নিয়েছি, এখন যদি আমরা যোগ করি তাহলে এটা একটা চতুর্ভুজ তোমার হয়ে গেল, এবং চতুর্ভুজটা কেমন হয়ে গেল, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হয়ে গেল। এখন বৃত্তে অন্তর্ভুক্ত এই চতুর্ভুজের নাম আমরা জানি যে ABCD, এদিক থেকে নামকরণ করা আছে। এই চতুর্ভুজের এরা পরস্পর বহির্ভূত দিচ্ছি যে M বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে? M বিন্দুতে ছেদ করেছে। তাহলে ছেদ বিন্দু থেকে বাহু পাচ্ছ তুমি 1 2 3 4। ছেদ বিন্দু থেকে যে কোনো বাহুর উপর লম্ব আঁকবো, এবং লম্বটাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে তার বিপরীত বাহুকে সে সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে আমরা নরমালি বইয়ের মধ্যে আমরা এখানে আঁকতেছি, তাহলে এখানে যদি আমরা লম্ব আঁকি, এমন সুন্দর করে লম্বটা আঁকবে দেখে যাবে লম্ব মনে হয়। ওকে, এই কল্পনা। তাহলে দেখো এখানে যদি দিয়ে দেই, বাড়াই দেই সুন্দর করে, দেখা যাবে যে এটা F বিন্দুতে ছেদ করলো, এটাকে আমরা দিয়েছি E বিন্দুতে ছেদ করলো। তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে ME বিপরীত বাহুকে F বিন্দুতে ছেদ করছে, ফলে এখানে আমাদের মূল টার্গেট কি, AF আর DF টা সমান। এখানে AF আর DF সমান। কি সুন্দর একটা তথ্য, যেটা কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। তাহলে ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে যখন আমি ME লম্ব আঁকলাম, ME কে পিছনের দিকে বর্ধিত করলাম, এই বর্ধিত ME AD কে F বিন্দুতে ছেদ করছে। F তাহলে কি হবে, AD এর মধ্যবিন্দু। F AD এর মধ্যবিন্দু।
তাহলে আমরা বলতে পারবো এখানে এফ আর ডিএফ হচ্ছে তোমার সমান, এটা আমরা মাথায় নেব। তাহলে এটাই হচ্ছে কি ব্রহ্মগুপ্তের উপপাদ্য। তাহলে ব্রহ্মগুপ্তের উপপাদ্যটা কি? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর লম্বভাবে ছেদ করলে ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে, বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে বা দ্বিখণ্ডিত করে। তাহলে বিশেষ নির্বাচনগুলো আমরা বই থেকে সবাই লিখে নিতে পারবো। আমরা কি প্রমাণ করবো এটা কিন্তু ধরে নিয়েছি, তাহলে প্রমাণ করতে হবে এফ ইকুয়াল ডিএফ। ওকে, তাহলে দেখো আমরা এখন লিখতেছি বিশেষ নির্বাচন। যদিও না লিখলেই হতো, তারপরও আমাদের যেহেতু আমরা রিভিশন দিচ্ছি পরিপূর্ণভাবে, আবার যেহেতু এটা রেকর্ডিং হয় এবং এটা আমরা একটু চ্যানেলে দিয়ে দিই, হ্যাঁ, এই জন্য একটু পুরোপুরি লিখতে হচ্ছে, শুধু তোমাদের স্বার্থে না যে একটু লিখে ছেড়ে দিলাম। এই জন্য তোমরা একটু ধৈর্য ধরে দেখো, তোমাদের পড়াটা হয়ে গেল। কারণ নর্মালি তো আমরা পড়াটা একটু কমই করি এখন, তাই না? হোমওয়ার্ক দিলে দেখি যে কেউ সুন্দর করে হোমওয়ার্ক করে না, কারণ আমাদের লক্ষ্যটা এখন খুবই দুর্বল হয়ে গেছে। স্কুলে পরীক্ষা নেই, কোচিংয়ে পরীক্ষা আছে, কিন্তু খাতা মূল্যায়ন ঠিকভাবে নেই। কি কারণে? কারণ পরীক্ষাতে আমরা খাতাগুলো অনলাইনে দিয়ে দিই। অনেকে অনলাইনে না দিয়েও বলে স্যার অনলাইনে তো খাতাটা দিয়েছি। ওকে, তো বিষয় নির্বাচনে আমরা বলতেছি যে মনে করি ABCD বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ। ইহার AC ও BD কর্ণদ্বয় পরস্পর M বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। এখন আমরা বলতেছি M বিন্দু থেকে
এখানে যে কোনো বাহু বলতে আমরা কোনটা নেব বিসি এম বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত এমই এভাবে লিখে দিলে হবে। হ্যাঁ, বিপরীত বাহু এডি কে এফ বিন্দুতে ছেদ করে। আমরা আলাদা করে লিখতেছি, প্রমাণ করতে হবে যে এফ এডি এর মধ্যবিন্দু অর্থাৎ এফ সমান সমান কি ডিএফ। তাহলে দেখো এগুলো কিন্তু না লিখলেও চলতো, কারণ আবার লিখলাম একটাই কারণে যে আমরা আবার একটু রিমাইন্ড করলাম যে এখানে এবিসিডি কি বৃত্তান্তরিত একটা চতুর্ভুজ, এর এসি আর বিডি দুটি কর্ণ পরস্পর এম বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে, আর এই ছেদের বিন্দু থেকে যে কোনো বাহুর উপর, তার এখানে যে কোনো বাহু বলতে আমরা কি নিয়েছি বিসি, বিসি বাহুর উপর অঙ্কিত এমই লম্ব বিপরীত বাহু, কারণ বিপরীত দিকে বাড়ানোর কথা না বললেও আমাদের চলবে। এজন্য আমরা লিখছি এমই কে লম্ব এমই বিপরীত বাহুকে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে কি প্রমাণ করতে হবে? এফ এডি এর মধ্যবিন্দু অর্থাৎ এএফ সমান ডিএফ, এটা প্রমাণ করলেই কি হবে? যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এতটুকু আমরা সবাই ভালো করে বুঝি। এখন যদি আমরা দেখি প্রমাণ, সুন্দর একটা প্রমাণ, আমরা একটু ভেঙে চলে সুন্দর করে শিখবো যাতে মনে থাকে। তো প্রমাণটা ধরনটা আগে মাথায় নিতে হবে যে আমরা কিভাবে করব। তাহলে এখানে ফার্স্ট সিডি একটা চাপ, এই চাপের উপর দণ্ডায়মান, আমরা ভালো করে জানি এখানে এই কোণ আর এখানে এই কোণ, যেটাকে আমরা ইন্ডিকেট করি দিস ইজ এক্স, দিস ইজ এক্স, বইয়ের মতোই দিলাম। তাহলে আমরা এখানে বলতে পারবো একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ Recording in progress. তাহলে দেখো প্রমাণে আমরা কি লিখব। তাহলে প্রথমে দিলাম সিডি একটা চাপ, এই চাপের উপর দণ্ডায়মান এই যে এক্স আর এক্স, এই দুটো কি ধরনের কোণ? বৃত্তস্থ কোণ। এটা কিন্তু আমরা খুব ভালো করে শিখে আসছি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ, যার নাম সিবিডি, আর এখানে সিএডি, এটা কি কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি একই চাপ সিডি এর উপর একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ, একবার লিখে দিতে পারো কোণ সিবিএম। সিবিডি বলা যে কথা, সিবিএম বলা কি একই কথা। সিবিএম সমান সমান কোণ সিএডি না লিখে যদি আমরা লিখি সিবিডি, আসলে সিবিডি আগে লিখে দেই সিবিডি, আর এখানে দিলাম সিএডি, বা দিয়ে পরে লিখলাম যে সিবি
আর এখানে তুমি বলতে পারবা এম এ এফ কোণ। তাহলে আমরা প্রথমে এটাই মাথায় নিলাম যে সিডি চাপের উপর দণ্ডায়মান সিবিডি একটি বৃত্তস্থ কোণ, আবার সিএডি এটাও কি একটা বৃত্তস্থ কোণ। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কি সমান। তাহলে এটা সাইড নোট সুন্দর করে দিবা। একই চাপের উপর দণ্ডায়মান বা একই বৃত্তাংশস্থ কোণ পরস্পর সমান, এটা দিলেই হবে। হ্যাঁ, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। এগুলো আমাদের মনে আছে, তারপরে কিন্তু আমরা একটু ইউজ করবো এগুলো। হ্যাঁ, যদি আমরা এগুলো লিখি তাহলে কিন্তু আমাদের ইউজ করা হয়ে গেল এবং এগুলো কি মনে থাকবে। হ্যাঁ, ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, বলা হচ্ছে আবার। আবার তাহলে আমরা কি করবো এখানে? আবার এখানে খেয়াল করো যে যেহেতু এটা লম্ব, তার মানে বিএমসি একটি কি সমকোণ। তাহলে আমি যদি একটু ভেঙে চুরে লিখি যে এসি লম্ব বিডি, একটু ভেঙে চুরে লিখতেছি। ওকে, এসি আর বিডি হচ্ছে লম্ব যেটা এই বিন্দুতে ছেদ করেছে। এসি লম্ব বিডি যা এম বিন্দুতে ছেদ করে, তাহলে এখান থেকে তুমি অবশ্যই বলতে পারবা যে বিএমসি 90 ডিগ্রি। তাহলে অবশ্যই আমরা এখান থেকে বলতে পারবো বিএমসি কোণ হচ্ছে 90 ডিগ্রি। যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এই 90 ডিগ্রি কোণটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়েছে। এখান থেকে এটা কয় ভাগে বিভক্ত হয়েছে? দুই ভাগ। একটা নাম বিএমই আর একটা সিএমই। তাহলে বিএমসি যদি 90 ডিগ্রি হয়, বা এটাকে আমরা কি লিখতে পারি? আমরা অবশ্যই লিখতে পারি বিএমই যোগ সিএমই। একটু ভেঙে লিখে দিলাম। ওকে, সমান কত থাকবে? 90 ডিগ্রি থাকবে না চেঞ্জ হবে? চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। বিএমই আর সিএমই এটা দুটো যোগফল কি 90 ডিগ্রি। এখানে লিখে দেই। এখন আমি সে জায়গা নেই। এবার তুমি দেখো, তাহলে এখানে এই দুটো যোগফল 90 হয়ে গেল। এখন তোমরা যদি বলো বিএমসিএ এবং এটাও বলতে পারবা এমবিসি কোণ প্লাস এমসিই কোণ, এটাও কি 90 ডিগ্রি হবে না? হবে। তার মানে আমরা বলতে পারি যে এখানে এইটা আর এখানে এইটা সেটা না নেই, আমরা নেই এইটা। হ্যাঁ, এখানে লম্ব ধরে নিয়ে আমরা এটা নিব, তারপরে আমাদের বিপদ হয়ে যাবে। তাহলে এম বি ই কোণ সি বা এম বি ই লিখে নিই। একটু জায়গাটা চেঞ্জ করি, যেটা লিখেছি এটাও সত্য, কিন্তু সমানের জন্য এটা না দিলে ভালো। আমরা এখানে বলবো যে এম বি ই কোণ প্লাস বিএমই কোণ, দেখো এটাও 90 ডিগ্রি। তাহলে তোমার মাথায় থাকবে কিভাবে এটা হচ্ছে, কারণ আমি যেহেতু এখানে বলেছি এমই লম্ব, তাহলে এই কোণটা অবশ্যই তোমার 90 ডিগ্রি। তো এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে বলো
এম ই বি তো 90 ডিগ্রি আছে, ওটা তো আমরা লিখব না। এখানে এম ই বি এটা তো 90 ডিগ্রি, এটা তো লিখব না। আমরা এই 90 ডিগ্রি বাদে বাকি যে দুইটা কোণ, একটা লিখলাম এম বি ই, এম বি ই এই কোণ যোগ আরেকটা কি বি এম ই, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ভালো করে জানি, এই সহজ করে দেই, তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের যোগফল কি হবে 90 ডিগ্রি হবে। এখানে আমরা এই থিওরিটা কাজে লাগাচ্ছি, তাহলে বি এম ই, তাহলে এটাকে তুমি মাথায় নিতে পারো, ধরো যে এটা বি, এটা এম, এটা ই, আমরা এটা এখানে কাজে লাগাচ্ছি। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারবো এই কোণটা যেহেতু 90, তাহলে এই দুটো যোগফল 90 হবে, তাহলে এই দুটো যোগফল কি 90 ডিগ্রি। তাহলে আমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। এখন আমরা দেখতে পাচ্ছি, দেখো এই দুটো যোগফল 90, এই দুটো যোগফল 90, তাহলে এই দুটো জিনিস কি সমান? যেটা বইয়ে তোমার দেখানো হয় না, ডাইরেক্ট প্রয়োগ করতে বলা হয়েছে, কিন্তু আমি দেখানোর জন্য আরেকবার দিলাম যে হ্যাঁ আমি লিখি, তাহলে এখান থেকে লিখতে পারবো অতএব বিএম ই কোণ প্লাস সিএম ই কোণ ইকুয়াল এমবি ই কোণ প্লাস বিএম ই কোণ। এখন দেখো, তাহলে আমরা এই দুটো যোগফল 90, এই দুটো যোগফল 90, তাহলে 90 এর সাথে তুলনা করে বলতে পারি হ্যাঁ এগুলা সমান। তাহলে উভয় পক্ষ থেকে দেখো বিএমই তোমার বাদ চলে যায়, তার মানে এখান থেকে বলতে পারবো যে সিএমই কোণ সমান সমান এমবিই কোণ। তো আমরা এই যে লাইনগুলো লিখছি, এটা কিন্তু বোঝার জন্য একটু বড় করা হয়েছে, তোমরা বইয়ের মতো সুন্দর করে লিখতে পারবা যে সরাসরি যে সিএমই, তার মানে আমি এখন এটাকে x দিতে পারবো, এই কোণটা x বাদ দিলাম এটা, তাহলে এই জায়গাটা কি কোণ x কোণ। তাহলে এটা আর এটা সমান কেন? কারণ এইটার সাথে এটা যোগ করলে 90, এটার সাথে এটা যোগ করলে 90, অর্থাৎ দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে কোণ দুটিকে কি কোণ বলে? পরস্পর পূরক কোণ বলে। তাহলে এই দুটো কোণ পরস্পর পূরক কোণ, আবার এই দুটো কোণ পরস্পর পূরক কোণ, অর্থাৎ দুইটা কোণেরই একটা নির্দিষ্ট কোণের পূরক কোণ। তাহলে নির্দিষ্ট কোণটা যেহেতু সেম, তাহলে এটার সাথে তুলনা করে বলা হচ্ছে তাহলে এই x আর x টা সমান। তাই এখান থেকে বলা হলো এম বি ই কোণ সমান সিএম ই কোণ, অটো ক্রমান্তর হয়ে গেল, এম বি ই কোণ সমান সমান সিএম ই কোণ। বুঝতে পারছো? তাহলে এরপরে আমরা এখানে কি লিখতে পারি? সিএমই এর বিপরীত কোণ আবার এটা লিখতে পারি, এখানে আবার লিখতে পারো যে সিএমই কোণ সমান সমান আমরা কি লিখতে পারি? এ এম এফ কোণ। কি কারণে? এটা বিপরীত কোণ, সব ভেঙে লিখে দিচ্ছি। তাহলে সিএমই সমান সমান এম এ এফ, কি কোণ এটা? বিপরীত কোণ। তাহলে আমরা প্রমাণটাকে ভালো করে বোঝার জন্য আমরা এখানে সাবিশেষ নির্বাচনটাকে একটু ক্লিন করে ফেলি, যে আমাদের এত তো জায়গা নেই। দেখো, তাহলে এই পর্যন্ত আমাদের কাছে পুরো ক্লিয়ার। আমরা একই চাপের উপর দণ্ডায়মান দুটো বৃত্তস্থ কোণ নিলাম, আর এবার আমরা পুরো কোণের সাথে তুলনা করলাম, যেটা একদম স্পেসিফিক তোমাকে প্রুফ করে দেওয়া হলো যে হ্যাঁ সিএমই আর বিএমই সমান, অর্থাৎ এই x কোণ আর x কোণ সমান। তাহলে এইবার আমরা এই দুটো জিনিস তুলনা করে কোনটা, এটাকে যদি মনে মনে আমরা ধরে নেই যে 1, এখানে যদি এটাকে আমরা ধরে নেই 2, তাহলে দেখো 1 আর 2 যদি আমরা তুলনা করি, তাহলে এখানে দেখো কোনটা পেয়ে যাব না, 1 আর 2 তুলনা করা লাগবে না, সরি। তাহলে আমরা দিচ্ছি এখানে সিবিএম আর ইবিএম তো একই কথা। আচ্ছা, তাহলে এখানে 2 দেওয়ার আগে আমরা আগে ছোট্ট কাজ করে নেই, সিএম এর পরিবর্তে এটা পেলাম, বা এখানে আমরা বলে দিতে পারি, দেখো এই যেখানে লিখেছে কি সিবিএম, এখানে লিখছি এমবিই, একই কথা। দেখো সিবিএম যে কথা, ইবিএম বাই একই কথা, ওইভাবে লিখে আমরা
বা আচ্ছা এটা লিখে দে, অসুবিধা নেই, পরে বুঝবে। MBE কোণ সমান সমান AMF কোণ। তাহলে আমরা এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিই, হ্যাঁ? কারণ এখানে দেখো CME এর পরিবর্তে MBE, আবার আমরা CME পরিবর্তে AMF লিখতে পারি। তাহলে এই দুটো জিনিস পরস্পর সমান, এটার সাথে তুলনা করে তাহলে আমরা পেলাম MBE সমান সমান AMF। এখানেও তোমার আছে দেখো MBE না দিয়ে তোমার CBM, তাহলে এই দুটো একই জিনিস। তাহলে এখন আমরা লিখতে পারবো 1 ও 2 হতে, এখন 1 ও 2 হতে, 1 ও 2 হতে তুমি সুন্দর করে বলতে পারতেছো যে MAF কোণ সমান সমান AMF কোণ। তাহলে 1 আর 2 যদি আমরা তুলনা করি, কারণ প্রথমে এমনি নিজে দেখতে পাবে, দেখো আমরা প্রথমে দেখলাম এইটা আর এটা সমান, তার মানে x x দিয়েছি, পরে দেখলাম এইটা আর এটা সমান, তাহলে এটার পরিবর্তে আমরা এটা সমান, তাহলে এটাও x। তাহলে সব বাদ দিয়ে তোমার দেখো এই দুটো কোণ সমান হয়ে গেল, এই কোণ আর এই কোণ। তাহলে যেটা আমরা লিখছি MAF কোণ সমান সমান AMF কোণ। তাহলে এখন সরাসরি লেখা যায়, না লিখে আমরা বলবো যে অতএব ত্রিভুজ AMF, ত্রিভুজ AMF এ আমরা বলতে পারি MAF কোণ সমান সমান AMF কোণ। যখনই দুটো কোণ সমান পেয়ে গেছি, তাহলে আমরা বলতে পারবো কি তাহলে এই দুটো বাহু পরস্পর সমান, অর্থাৎ এখান থেকে বলা যাবে কি AM সমান সমান MAF আর কি দিলাম AMF। তাহলে আমরা সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর নাম কি পাবো? AF সমান সমান এটা পেলাম MF না স্যার, তাহলে এখানে পেলাম আমরা MF আর এখানে পেলাম AF, বাস। তাহলে এখানে সমান সমান কোণ, তাহলে এই কোণ বিপরীত বাহুর নাম হলো MF, আর এখানে হলো M কোণের বিপরীত বাহু হলো AF, আর MF আর AF তারা সমান পেয়ে গেলাম এই দুইটা, তাহলে MF সমান সমান AF পেয়ে গেল। তাহলে এই পর্যন্ত দেখো যত ছোটই হোক ডিটেইল যখন পড়াইতে যত সময় লাগে বুঝাও কিন্তু একটু কঠিন, তাহলে আমরা মোটামুটি ধরে নিয়েছি, আর এখানে চিত্র কিন্তু একটু বুঝে ফেলছি। তাহলে আমাদের একটা তথ্য আসছে যে এখানে MF আর AF এই দুটো জিনিস হচ্ছে সমান। এরপর আমাকে কি দেখাতে হবে? এখন একইভাবে দেখাবো MF আর DF ও সমান। এটা কিভাবে দেখাবো? তাহলে এই জায়গাটা এখন আমাদের একটু ক্লিন করতে হবে, পুরোটা দেখাবো না, আমরা বইয়ের মতো করে অনুরূপভাবে একটু বুঝে বুঝে লিখবো, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে এই পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নেই, যেহেতু ডিটেইলস তোমাকে লিখে দেওয়া হয়েছে, তার মানে তুমি এটা অবশ্যই বুঝতে পারছো। এবার তাহলে আমরা দেখব কোনটা অনুরূপভাবে। যদি অনুরূপভাবে দেই, তাহলে এবার আগে দিলাম CD চাপের উপর দণ্ডায়মান। এবার তোমাকে খেয়াল করতে হবে যে কোনটা নেব। এবার তাহলে আমরা AB চাপের উপর নিয়ে নিব। কোন চাপের উপর? AB চাপ। যদি এগুলা লেখা নাই তাহলে এখানে মুছে দিয়ে আমি যদি একটু সুন্দর করে তোমার চিত্রটা দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো AB চাপের উপর দণ্ডায়মান। এবার আমরা নিচ্ছি, দেখো এই যে এটা, তার নাম দিলাম ধরো Y, এখানে দিলাম Y, চাপ দিলাম কোনটা? AB। এই AB চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ এখানে এই কোণ, আর বৃত্তস্থ কোণটা এই কোণ। তাহলে এটা চাপটা উল্লেখ না করে সরাসরি এখানে বলা যায় MCE কোণ সমান সমান MDF কোণ। দেখো এগুলা কিন্তু লেখা যাবে, অর্থাৎ এই Y আর এই Yটা সমান। এরপর আমরা কি বলতে পারবো? এটা থাক আলাদা, আমরা তো এক লাইনে লিখে দিয়েছি, আমরা এক লাইনে না দিয়ে আমরা একটু আলাদা দিয়ে দুটো সমান পেলাম। আবার আমরা কি বলতে পারবো? দেখো এই কোণ আর এই কোণটা সমান, এই কোণ আর এই কোণটা সমান, এটাও তোমার Y হবে।
কেন হবে? কারণ y আর এই কোণ, এই দুটা কোণ পরস্পর পূরক। এখানে এইটা আর এটা পরস্পর পূরক, কারণ এখানে তোমার 90 ডিগ্রি। ছোট্ট করে চিন্তা করো, তাহলে এখানে আমাদের বলা হচ্ছে MEC এই কোণটা 90, তাহলে এখানে যে কোণটা y ধরলাম, y এবং CME এই দুটা কোণের যোগফল 90। আবার এখানে যেটা y ধরলাম এটা আর এটা, অর্থাৎ BME আর CME এই দুটার যোগফল কি 90 ডিগ্রি। তার মানে আমরা বলতেছি যে এখানে তাহলে এই y আর এটা কি সমান। তাহলে সরাসরি এটাও দিতে পারবা যে তুমি এখন লিখতে পারবে MCE কোণ সমান সমান তুমি আরেকটা লিখতে পারবা যে BME কোণ, যেটা তোমার প্রয়োজন। তাহলে তুমি অবশ্যই লিখতে পারো BME কোণ। তাহলে এখানেও MCE এখানে MC, তাহলে এই দুটো কোণ সমান। তাহলে আমরা এখান থেকে বলতেছি বা এখানে আরেকটা কাজ করে নিতে পারি, BME যে কথা এর পরিবর্তে তুমি লিখতে পারবা এই কোণ, যেটাকে আমরা কি বলতেছি y ধরা যাবে। এখানে BME যে কথা, এখানে DMF একই কথা। তাহলে আমরা BME এর পরিবর্তে আমরা কি লিখতেছি DMF, যেটা লিখতেছি এগুলা বিপরীত কোণ। এই জন্য সমান। তাহলে তুমি দেখো MCE সমান এটা পেলাম, আবার MCE সমান এটা পেলাম। তাহলে এই MCE এর সঙ্গে আমরা তুলনা করে এই দুটো জিনিস সমান, তাহলে এখানে বলা যাবে MDF কোণ সমান সমান DMF কোণ। তাহলে আমরা কি বলবো এখন? ত্রিভুজ DMF এ আমরা যেটা পেয়েছি MDF কোণ সমান সমান DMF কোণ পেয়েছি, অর্থাৎ এই দুটো কোণ সমান। এই সমান সমান কোণের বিপরীত বাহুদের নাম কি? তাহলে এখানে পেলাম MF আর এখানে কি পাইলাম DF। তাহলে আপনার চিত্র দেখতে হবে না, যখনই আমরা কোণগুলো পেয়ে যাব মাঝের অক্ষরটা বাদ দিলে বিপরীত বাহু, মাঝের অক্ষর বাদ দিলে বিপরীত বাহু পেয়ে গেল। এখন দেখো এটাকে যদি আমরা ধরতাম 3 নাম্বার, এটাকে ধরতাম আমরা 4 নাম্বার, তাহলে 3 আর 4 যদি আমরা তুলনা করি, দেখো MF সমান AF, MF সমান সমান DF, তাহলে 3 ও 4, তাহলে আমরা বলতেছি 3 ও 4 9 তুলনা করে পাই এই AF সমান সমান DF। কি লিখতে পারবা? AF সমান সমান DF, প্রমাণিত। তাহলে এটা কিন্তু আমাদের তুলনামূলক যত ছোটই হোক, দেখো আমাদের কিন্তু অনেক সময় লাগলো, কারণ অনেক ক্রিটিক্যাল, খুব ছোট ছোট করে তোমাকে বুঝতে হচ্ছে। তারপর আমি মনে করি যে তোমরা বুঝতে পারছো, না বোঝার কোনো কারণ নেই। তাহলে আমরা বলতে পারলাম যে এখানে AF সমান সমান DF প্রমাণিত। দেখো ব্রহ্মপুত্র কেন এত ইম্পর্টেন্ট, সব কিন্তু ইম্পর্টেন্ট কথা। যদি আমরা এটা না বুঝি তাহলে কিন্তু কখনোই এগুলো লিখতে পারবো না, এটা মুখস্থ করা পসিবল না। তার মানে আমরা এইটা যদি ভালো লিখতে চাই তা আমাকে ভালো করে বিষয়টা বুঝতে হবে এবং থিমগুলো কাজে লাগাতে হবে। এখানে দুটো জিনিস কাজে লাগানো হয়েছে, একই চাপের উপর দণ্ডায়মান দুটো বৃত্তস্থ কোণ সমান এবং একটা পুরো কোণের সাথে তুলনা করে দুটো কোণ সমান। এই দুটো কোণ থেকে বিপরীত কোণ নিয়ে সমান দেখানো হয়েছে। এই জায়গাটাকে মনে রাখলে চলবে যে একই চাপের উপর দণ্ডায়মান, এখানে আমরা যখন x দিয়েছিলাম x, এটা x সমান, পরে দেখলাম যে এই x আর এই x এর সমান, এটার পরিবর্তে পরে এখানে x লেখা হয়েছে। দুটো x সমান, তাই দুটি বাহু সমান। পরে যখন AB চাপ ধরলাম, তাহলে এখানে এই কোণ, এখানে এই কোণ, এই দুটো কোণ সমান। আবার বলা হচ্ছে এটার আর এই কোণটা সমান, কারণ এরা হলো CME এর পূরক কোণ। পূরক কোণ হিসেবে আমাকে দেখানো হচ্ছে যে কেন সমান, CME এর পূরক কোণ, এই কারণে এটা সমান। যে আমরা যখন পরেরটা লিখলাম কোনটা MCE, এটা লিখলাম আর পরে লিখছি কোনটা, আচ্ছা এই জায়গাটুকু যখন লিখছি MCE সমান BME, উভয় CME এর পূরক কোণ। এই যে যখন এটা লিখলাম MCE কোণ, MCE কোণ সমান সমান কি লিখলাম BME কোণ। কি কারণে? এটা কিন্তু দুটাই তোমরা মাথায় নিতে চাও তাহলে ভালো করে নিয়ে নিলে যে উভয় CME
MCE কোণ MDF এটা একই বৃত্তস্থ কোণ বলে সমান। এটা কি বৃত্তস্থ কোণ? এই যে আমরা সমান। পরে আবার বলা হলো MCE সমান BME, কি কারণে? এটা CME এর পুরো কোণ। পরে BME এর পরিবর্তে DMF লেখা হলো, কারণ এটার বিপরীত কোণ হচ্ছে DMF। তাহলে এই দুটো জিনিস তুলনা করে আমরা MDF আর DMF পেয়ে গেলাম। এখন আমরা তাহলে এই ত্রিভুজের মধ্যে যেহেতু দুটি কোণ সমান, সমান সমান কোণের বিপরীত বাহু দ্বারা পরস্পর সমান, তাই আমরা এটা প্রমাণ করতে পারলাম। তাহলে 3 আর 4 যদি আমরা প্রমাণ করি, পরে কি পেয়ে যাব? AF সমান DF। তাহলে এটাই ছিল তোমাদের প্রমাণ। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো এবং নিজে নিজে চিত্র এঁকে বোঝার চেষ্টা করো, তাহলে ডেফিনেটলি তোমরা অবশ্যই খুবই ভালো করে বুঝতে পারবে এবং কখনোই ভুল হবে না। তবে এসএসসি পরীক্ষায় তোমার সামটাইমস কি করে, নামগুলো চেঞ্জ থাকে, ABCD না দিয়ে ধরো PQRS থাকলো, তখন কিন্তু মনে রাখবে আমাদের কিন্তু যদি আমরা এভাবে না বুঝি কোনগুলো, তাহলে কিন্তু আমরা কখনোই উত্তরটা লিখতে পারবো না। ঠিক আছে, কাজে তোমাদের উচিত হবে যে ABCD EF M যেগুলো দিয়ে আমরা করেছি, আমরা এই নামটা না দিয়ে পরে আমরা আলাদা নাম দিয়ে নিজে নিজে প্রমাণটা দাঁড় করাবো, একটু ব্রেনে চাপ দিয়ে, তাহলে আমরা অবশ্যই এটা খুব ভালোভাবে বুঝতে পারবো আর কখনোই আমাদের ভুল হবে না। ওকে।